অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, অন্যতম প্রাচীন নগরী মহাস্থানগড়। এখানে রয়েছে একটি অলৌকিক কূপ যার নাম জিয়তকুণ্ড। এর স্থানীয় নাম হচ্ছে অমরকুণ্ড। রাজা পরশুরাম প্রাসাদ নির্মাণের সময় এটি খনন করেন বলেই জানা যায়। গাইস, তাহলে চলুন পুরো ভিডিওটি দেখা যাক। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা রাখছি অনেক ভালো আছেন। আজ আপনাদের নিয়ে এসেছি নতুন একটি ব্লগ দেখতে। আজ আপনাদের নিয়ে যাব বগুড়া জেলায় অবস্থিত মহাস্থানগড়ে। এখানে রয়েছে একটি অলৌকিক কূপ, আর সেই কূপটি দেখাতেই আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি। মহাস্থানে রয়েছে বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং একটি কূপ। এই কূপকে বলা হয় জিয়তকুণ্ড, আর স্থানীয়ভাবে বলা হয় অমরকুণ্ড। তাহলে চলুন যাওয়া যাক এই কূপটি দেখতে। এর সঙ্গে একটু বলে রাখি, বগুড়ার এই মহাস্থানে রয়েছে প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্য যা সবুজে মোড়ানো। আমি মহাস্থানের জিয়তকুণ্ডের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই জিয়তকুণ্ড সম্পর্কে কিছু কথিত কাহিনী রয়েছে। রাজা পরশুরামের সময়ে এখানে শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইহি যখন আসেন মাছের পিঠে আরোহণ করে, এখানে মহাস্থানে তিনি একটি জায়গাতে আশ্রয় নেন এবং সেখান থেকে রাজা তিনি তার ইসলাম ধর্ম প্রচার করতে থাকেন। এর মধ্যেই রাজা পরশুরামের সঙ্গে, যেহেতু তিনি হিন্দু রাজা ছিলেন, তার সঙ্গে বিভিন্ন ধরনের বাকবিতণ্ডা বা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতো এবং মাঝে মধ্যে রাজা পরশুরামের সৈন্যবাহিনীর সঙ্গে তার নিয়মিত যুদ্ধ হতো এবং এই যুদ্ধে যত সৈন্য মারা যেত, পরশুরাম তাদেরকে এনে এই জিয়তকুণ্ডতে ফেলে দিত এবং সেখান থেকে আবার তারা পুনরায় জীবিত হয়ে নতুন করে যুদ্ধে অংশগ্রহণ করত। এরকম একটি কাল্পনিক হোক বা বাস্তব ধর্মিক কাহিনী হোক, এটি এই জিয়তকুণ্ড সম্পর্কে আমরা জানতে পারি। তো আসুন জিয়তকুণ্ডর পুরো অংশগুলো আপনাদের এখন দেখাই। জিয়তকুণ্ড সম্পর্কে জানা যায়, রাজা পরশুরামের শাসন আমলে তার দ্বারা এটি নির্মিত হয়েছিল বা খনন করা হয়েছিল। সে অনুসারে এই কূপটি খনন হয় 1800 থেকে 1900 শতকের মাঝামাঝি সময়। প্রত্নতাত্ত্বিক এই স্থাপনাটি এখন অনেকটাই দেখতে পাচ্ছি অরক্ষিত অবস্থায় রয়েছে। এখানে কূপের ভিতরে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনার স্তূপে ভর্তি। অথচ এই প্রত্নতাত্ত্বিক সম্পদটি আমাদের অনেক ভালো একটি বা গৌরবময় ইতিহাস বহন করছে। অনেকেই মনে করেন স্থানীয় জনগণের পানির অভাব দূর করতে রাজা পরশুরাম কূপটি খনন করেছিলেন। পানি উত্তোলনের সুবিধার্থে এটি ব্যবহার করা হতো, অনেকে এটি ধারণা করেন। কূপটির তলদেশ পর্যন্ত 2 সারিতে আর বেশ কিছু পাথরের খণ্ড নির্মাণের সময়ে যুক্ত করে দেওয়া হয়েছে। এই কূপটির ব্যাস 3.86 মিটার ও নিচের দিকে ক্রমশই ছোট হয়ে গেছে। একটি চতুষ্কোণ গ্রানাইটের পাথর খণ্ড কূপের ভিতর উপরিভাগে পূর্ব দিকে বসানো রয়েছে। কিংবদন্তি অনুসারে কূপের পানিতে অলৌকিক ক্ষমতা ছিল, যা পান করলে মৃত ব্যক্তিরা জীবিত হয়ে উঠত, এমনটি বলে থাকেন অনেকে। এই কিংবদন্তি অনুসারে রাজা পরশুরাম যখন শাহ সুলতান বলকি মাহিসাওয়ারের সাথে যুদ্ধে লিপ্ত হচ্ছিলেন, তখন তিনি এই কূপের পানির সাহায্য তার মৃত সৈনিকদের জীবিত করতেন।
এটি শাহ সুলতান শোনার পর তিনি একটি চিলের সাহায্য এক টুকরো গরুর মাংস এই কূপে ফেলে দেন। আর এরপর থেকেই নাকি এই কূপের পানির অলৌকিক ক্ষমতা নষ্ট হয়ে যায়। মহস্তানগড় পুন্ড্রবর্ধন বা পুন্ড্রনগর নামেও পরিচিত ছিল। 2016 সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। আপনারা যারা মহস্তানগড় ভ্রমণে আসবেন অবশ্যই এই জিয়তকুণ্ড দেখতে আসবেন। বন্ধুরা, মহস্তানগড় নিয়ে আমি আরো একটি পর্বের অনুষ্ঠান আপনাদেরকে দেখাবো। সেই ভিডিওতে থাকবে রাজা পরশুরামের যে বাড়িটি রয়েছে বা প্রাসাদ রয়েছে সেটি নিয়ে। তো আজকে জিয়তকুণ্ড আপনাদের দেখাচ্ছি। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে আমি নতুন ভিডিও দিলে আপনারা দেখতে পান। প্রাচীন এই পুন্ড্রনগরী মহস্তানগড় যারা ভ্রমণে আসবেন তারা এখানকার অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে দেখতে পারবেন, আর এগুলো দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। প্রাচীন বাংলার এই নগরী অবশ্যই আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে এবং সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানাবে। ওই যে সামনে দেখা যাচ্ছে রাজা পরশুরামের প্রাসাদ। সামনের পর্বে আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো এই প্রাসাদটি। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।